ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব দেখছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এই সময় বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসলের মাঠ। এতে ঘুমহীন রাত কেটেছে উপকূলের বাসিন্দাদের। বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই কম বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। নগরের নিম্নাঞ্চল সহ প্লাবিত হয়েছে, এই কারণে পানিবন্দী অবস্থায় রয়েছেন অনেক মানুষ। অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে বরগুনার আমতলীতে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। জলোচ্ছ্বাসে জেলা শহর সহ উপকূলীয় অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এদিকে রিমালের কারণে সাতক্ষীরার শ্যামনগরে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া কাউরার চর এলাকায় জোয়ারের পানিতে ভেসে গিয়ে শরীফুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাবো। এই বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খুলনাতে, সেখানে আছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, ঘূর্ণিঝড়ের প্রভাব সারা দেশেই পড়েছে, আমরা যেমনটা দেখছিলাম, দর্শকদের জানাচ্ছিলামও। আপনার ওখানে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন, আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছেন কিনা জানাবেন। এখন বর্তমানে যে খুলনার আবহাওয়া, সেই আবহাওয়াটা মাঝারি গোছের বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমি এখন আছি খুলনার রূপসা উপজেলার 18 নদীর পাড়ে শ্রীরামপুর যে বেড়িবাঁধটি আছে, এই বেড়িবাঁধে এই বেড়িবাঁধটি এই ভোর রাতের দিকে ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার কারণে এই শ্রীরামপুর যে বিলটি পরিমাণে সবজি চাষ হয় এবং বিলে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় এবং মৌসুমী সবজি, এবং প্রায় এখানে 3 শতাধিক চাষি আছেন যারা সারা বছরই এই বিলে সবজি চাষ করেন এবং এ দিয়েই তাদের জীবন জীবিকা। সেই জীবন জীবিকা কিন্তু তলিয়ে গেছে। সবচেয়ে বড় ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে নদীর যে লবণ পানি, এই লবণ পানি এই সবজি ক্ষেতে প্রবেশ করায় গোটা ফসলটাই কিন্তু তাদের নষ্ট হয়েছে। কৃষকরা বলছে যে কোটি কোটি টাকার এই ক্ষতি হয়েছে। শুধুমাত্র শ্রীরামপুর বিলের এই বেড়িবাঁধটি ভাঙন কবলিত হয়নি, ভেঙেছে পাইকগাছা, কয়রা দাকব এবং মোংলার কিছু অঞ্চলে, সেখানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। আমরা এখানকার কয়েকজন কৃষক উপস্থিত আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আমাদের ক্ষতি হয়েছে, সবজি আছে, তিল আছে, ভেন্ডি আছে, উস্তে মিষ্টি আলু, আপনার উস্তে ঝিঙ্গে, অনেক ফসল আছে। এখন এই ফসলের আমাদের ফসল তো বাড়ির দ্বারা আমরা নিজেরাই অনাহারে। আর এই ভোরবেলার থেকে এখন তোমার থেকে আমরা এই বৃষ্টিতে ভিজে এই দেখতেছি পানি, আর এই ক্ষেতের ইসে নিয়ে আমরা এখানে কাঁদতেছি। ধন্যবাদ আপনাকে। কখন ভাঙছে এই বাঁধটা? এই ভোরবেলা, ভোর রাত্রি। এই বাঁধটি কখনো মেরামত করা হয় না? মেরামত করা আগেতে হইলো, কিন্তু পানি বেশি হয়, টপকায় পানি গেছে, পানি যায়। আপনাকে শুনছিলেন তানিয়া যে এখানে যে বেড়িবাঁধটি আছে, এই বেড়িবাঁধটি আগের থেকেই নাজুক অবস্থায় ছিল। এখানে বাঁধ বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, এখানে জিও ব্যাগ ফেলে মাটি দিয়ে বাঁধটা মজবুত করার চেষ্টা করে, কিন্তু পানির উচ্চতা এত বেশি ছিল যে এই বাঁধটি রক্ষা করা যায়নি। বর্তমানে প্রচণ্ড বাতাস হচ্ছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডাও পড়েছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে ঘূর্ণিঝড়ের পরবর্তী যে ক্ষতি হয়েছে সে বিষয়ে। আমরা চলে যাচ্ছি জুবায়েরের কাছে, তিনি আছেন বরগুনায়। শাহিন, ধন্যবাদ। তীব্রতা অনেক বেশি এই মুহূর্তেই, কিন্তু এখানে এদিকে যে অবস্থা, এখানে
শান্ত অবস্থা বিরাজ করছে পটুয়াখালীর এই খেপুপাড়া বা এই রাঙ্গামাটি উপজেলার দাঁড়িয়ে থাকা আর ঘূর্ণিঝড় মোকাবেলায় এখানে প্রশাসন প্রস্তুত রয়েছে, আশ্রয় প্রস্তুত রাখা হয়েছে। এখানকার 703টি ঘূর্ণিঝড় এখানে এই মুহূর্তে নদীর পাড়ের মধ্যে কিন্তু কিন্তু আমি এই মুহূর্তে পটুয়াখালীতে রয়েছি। এখানে পরিবেশ নিয়ে আমার কাছে এই মুহূর্তে চলছে। আপনি জানাচ্ছিলেন সেই খবরের সঙ্গে আমি যদি সংযোগ করি, শুধুমাত্র আপনি জানেন যে আপনি তো যেহেতু সারা রাত্রি ওখানে ছিলেন পটুয়াখালীতে, পটুয়াখালীর যে দমকা হাওয়া এবং সঙ্গে বৃষ্টি সেটা কিন্তু অব্যাহত রয়েছে বরিশালেও। এবং বরিশালে আমরা গতকাল রাত্র থেকে যে দমকা হাওয়া এবং বৃষ্টির যে প্রবণতা আমরা লক্ষ্য করেছি, অতি ভারী বৃষ্টি তার সঙ্গে এখনও সেই বৃষ্টি চলছে। যে রিমাল যদিও বলা হচ্ছে যে উপকূল অতিক্রম করছে, তবে এখনও কিন্তু তার প্রভাবে যে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে জেলা প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ, সেখানে খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল যেমন প্লাবিত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে বরিশাল নদীবন্দরে আছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিক যে জোয়ার তার চেয়ে প্রায় 2 ফিট বা 2.5 ফিট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এবং একই সঙ্গে বরিশাল নদীবন্দরের যে গ্যাংওয়ে সেটি কিন্তু প্রায় ডুবে যাচ্ছে ওরকম। এবং বেড়িবাঁধ সমূহ অর্থাৎ শহর রক্ষা বাঁধেও কিন্তু পানি ছুঁই করছে। এবং একই সঙ্গে বরিশাল শহরে অর্থাৎ বরিশাল শহরের মূল যে শহরগুলো সেখানেও কিন্তু বা এই জোয়ারের পানি বা বৃষ্টির পানি জমে গেছে, অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এক ধরনের। এবং আমরা আরেকটা তথ্য জানি রেখে, যদি এটি একটি অসমর্থিত তথ্য, জেলা প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ তারা জানিয়েছে বরিশালের রূপাতলিতে একটি এই দেয়াল ধসে 2 জনের মৃত্যুর আমরা খবর পেয়েছি, যদিও এটি এখনও নিশ্চিত করতে পারেনি তারা, তবে এরকম একটা তথ্য তারা জানিয়েছে। এছাড়া উপজেলাগুলোতে সবচেয়ে ভয়াবহ অবস্থা হয়েছে যে গাছ পড়ে গেছে এবং যে কাঁচা বাড়িঘর ভেঙে গেছে। তবে এর পরিমাণ বা সংখ্যাগত দিকটা এখন আমাদের জানাতে পারেন এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণও জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসন আমাদের জানাতে পারেনি। তবে পরবর্তী সময় হয়তো তারা আমাদেরকে জানাতে পারবেন। তবে যে কথাটা হচ্ছে যে রিমালের যে ভয়াবহতা সেটি যদি সেই অনুযায়ী তার আঘাত হানতো তাহলে কিন্তু ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে এখনও কিন্তু সংখ্যা কাটেনি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু শঙ্কার মধ্যে আছে যে দমকা হাওয়া বইতে শুরু করেছে, যে দমকা হাওয়া এখনও বইতে শুরু করেছে এবং তার সঙ্গে অতি বৃষ্টি বা প্রবল বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে যে 41.1 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। জানি না এই প্রভাব কবে কাটবে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে রিমালের প্রভাবের সবশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা যাব সাতক্ষীরা, সেখানে আমাদের সহকর্মী আছেন সজল দাস। মিলন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় এলাকায় রয়েছে একদম। এখানেও রিমালের যে শেষ ভাগের প্রভাব সেটাই চলছে বলা চলে, যদিও সেটি একেবারে কম নয়। বাতাস আছে, সাথে বৃষ্টিও চলছে। আজকে সকালের দিকে বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল, এখন বাতাস আগের থেকে কিছুটা কমেছে। এবং নদীর যে উত্তাল অবস্থা, আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, নদীর উত্তাল অবস্থা এখনও বিরাজ করছে। এবং যে ঝুঁকিপূর্ণ যে অবস্থা, 10 নম্বর মহাবিপদ সংকেত যেটি দেওয়া হয়েছিল সেটি এখনও সরিয়ে নেওয়া হয়নি। কারণ যেহেতু ঘূর্ণিঝড়ের 400 কিলোমিটার রেডিয়াসের এখন পর্যন্ত বেশ খানিকটা সময় হয়তো এরকম চলতে থাকবে এবং তার প্রভাবের যে পরবর্তী বৃষ্টির যে প্রভাব সেটিও চলতে থাকবে। অর্থাৎ বৃষ্টি চলতে থাকবে আজকে সারাদিনই।
কিছুক্ষণ আগে আমি দেখলাম বৃষ্টির প্রভাব কিছুটা কমেছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির প্রভাব আবারও বেড়েছে, অর্থাৎ বাড়ছে কমছে এমনটি করেই চলছে আজকে সকাল থেকে। আর যদি ক্ষয়ক্ষতির কথা বলি, সাতক্ষীরার এই উপকূলীয় এলাকায় আমি এখন পর্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি। টুকটাক যেহেতু প্রচুর বাতাস ছিল, রাতে প্রচণ্ড বাতাস ছিল, সে কারণে কয়েকটি বাড়িঘরের টিন উড়ে গেছে, কিংবা কিছু বাঁধে আগে থেকে যে 5 কিলোমিটারের যে ক্ষতিগ্রস্ত কিংবা ঝুঁকিপূর্ণ বাঁধ ছিল সেই জায়গাগুলোতে একটা বড় চিন্তার কারণ ছিল। সেই জায়গাগুলোতে কিছুটা টেনশনে কেটেছে যে কর্তৃপক্ষের রাত, কিছুটা দুশ্চিন্তায় কেটেছে, যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর একটা বড় চিন্তার জায়গা ছিল সাতক্ষীরা যেহেতু একটা মাছের একটা বড় প্রজনন ক্ষেত্র, মাছের চাষ হয় সাতক্ষীরায় প্রচণ্ড অনেক, সে কারণে চিন্তা ছিল যে বাঁধ ভেঙে যদি এই মাছের যে ঘেরগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয় কিনা। সেই জায়গাগুলোতে তেমন কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি, যদিও দুর্যোগ পরিস্থিতি এখনও যেহেতু বিরাজ করছে, এখনও প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে কিংবা দ্বীপ এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে খুব একটা খবর কিন্তু আমাদের কাছে যে পুরোপুরি আসছে এটি বলা চলে না। কারণ অনেক সময় প্রশাসনের যে ব্যক্তিরা রয়েছেন তারাও আমাদের কাছে খবর চাইছেন যে আপনারা কোনো খবর পেলে আমাদেরকে দেন। যতটুকু খবর আসছে এখন পর্যন্ত ঝড়ের যে মাত্রা ছিল, সারা রাতই প্রচণ্ড বাতাস ছিল, তাতে ক্ষয়ক্ষতির যে শঙ্কা করা হচ্ছিল এখন পর্যন্ত সেই মাত্রায় ক্ষয়ক্ষতি হয়নি বললেই বলা চলে। আর বাঁধ ভাঙার যে বিষয়টি, যেটা এর আগে সাতক্ষীরায় ঘটেছিল, বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির, বেড়িবাঁধের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বেড়িবাঁধ ভেঙে, এবারের এখন পর্যন্ত পরিস্থিতি সেরকম কোনো খবর আমাদের কাছে এখনও আসেনি। দু একটি জায়গায় বাঁধের যে জোয়ারের পানি কিছুটা বাড়তি থাকাতে 2 থেকে 5 ফিট কিংবা রাতে 7 ফিট পর্যন্ত বেড়েছিল, সেটি কিছু জায়গায় বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করেছিল, আবার যখন ভাটা এসেছে তখন সেই পানিটি নেমে গেছে, এবং সেটি কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি করেনি, কারণ বাঁধের উপর দিয়ে প্রবেশ করে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার সুযোগ ছিল না। এটি হচ্ছে মূলত অবস্থা। আর নদীর যে উত্তাল অবস্থা দেখছেন, যেহেতু একদমই উপকূলবর্তী এলাকা, এই নদীর ওই বিপরীত পাশে একটি বদ্বীপ, তার পাশে আর রয়েছে হচ্ছে কপোতাক্ষ নদ, সমুদ্রের একদম তীরবর্তী এলাকা, যে কারণে মোটামুটি ক্ষয়ক্ষতি, সমুদ্রের যে জলোচ্ছ্বাসের প্রভাব, ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি মোটামুটি রয়ে গেছে, যে কারণে এখন পর্যন্ত এই উত্তাল অবস্থা আছে। আর একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা, সাথে রয়েছে হচ্ছে সুন্দরবন, এই কারণে এই অঞ্চলটি একটা ঢালও বলা চলে। দেশের উপরে যখনই কোনো ঘূর্ণিঝড় আসে তখন সুন্দরবন ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারও এই উপকূলবর্তী, আমি যে এই শ্যামনগর, আশাশুনি, খুলনার কয়রা, এই পুরো যে অঞ্চলটি এখন সুন্দরবন একটি সুন্দরবনের এলাকা, যে কারণে বঙ্গোপসাগর থেকে এই যে ধেয়ে আসা ঘূর্ণিঝড়গুলো সবসময় আছড়ে পড়ে সুন্দরবনের উপরে। এই কারণে এখন পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতির খবর যেহেতু পাইনি আমরা, হয়তো এই বৃষ্টি থেমে যাওয়া কিংবা বাতাসের গতিবেগও কিছুটা কমে গেছে, সাথে সাথে হয়তো যে ক্ষয়ক্ষতি টুকটাক যা হবে, যদি বড় ক্ষয়ক্ষতিও হয়ে থাকে সেগুলো আমরা খবর পেতে থাকবো। এখন একটা বিষয় বলে রাখি যে বাঁধের যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, বেড়িবাঁধগুলো যদি দাঁড়িয়ে থাকতে পারে, টিকে থাকতে পারে, তাহলে সাতক্ষীরার এই শ্যামনগর এলাকায় বড় ক্ষয়ক্ষতি হওয়ার আর সম্ভাবনা নেই এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে। সজল দাস, আপনাকে ধন্যবাদ সাতক্ষীরা থেকে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন, উপকূলীয় জেলা সহ সারা দেশে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব দেখা দিয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।